এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি নীলাঞ্জনা। শুরু করছি এক্সপ্রেস অনলাইন। সন্ধ্যে 7টা মানেই দিনের বাছাই করা খবর নিয়ে বিশ্লেষণ। আমাদের সঙ্গে থাকে আমাদের জেলা প্রতিনিধি, আর আজ আমার সঙ্গে আছেন আমাদের এক্সপ্রেস নিউজের চিফ এডিটর মদন সিং। নমস্কার স্যার, এক্সপ্রেস অনলাইনে আপনাকে স্বাগত। সবাইকে শুভ সন্ধ্যা। এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে আজকে অ্যাকচুয়ালি আমরা এই অনুষ্ঠানটাতে আমার বসার কথাই নয়, কারণ হচ্ছে যে দীর্ঘ 30-35 বছর এদের সাংবাদিকতা জীবনে একটা জিনিস খেয়াল রেখেছি সবসময়, যে যখনই কোথাও সাংবাদিক নিগ্রহ হয় তখন আমাদেরকে কিছু না কিছু বলতে হয়। আমরা এই যে আজকে যে ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যেটা হয়েছে সেটার ফুটেজ দেখছিলাম, এবং সেটা দেখে মানে মনে হচ্ছিল যে মানে এটা একটা টেলার, বুঝলে, আগামী নির্বাচন কিভাবে হতে যাচ্ছে তার একটা বলতে গেলে নমুনা আজকে আমরা দেখলাম। আমরা একটা পিসিআরকে বলবো একটু ফুটেজটা চালাতে, যে অ্যাকচুয়ালি একজন মহিলা সাংবাদিক, যে এত রিনাউন্ড সাংবাদিক, তাকে কিভাবে হেনস্থা এবং মারা হয়েছে তার প্রতিবাদ স্বরূপেই আজকে আমি এখানে বসে আছি। স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও। অ্যাকচুয়ালি ঘটনা যেটা আমরা জানতে পারলাম নীলাঞ্জনা, যে ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিকের আত্মহত্যা নিয়ে একটা খবর রটিয়ে দেওয়া হয়েছিল। সেইটা যেখানে ওরা মুর্শিদাবাদের লোকেরা এটা জানতেই পারলো না যে সেটা আত্মহত্যা না হত্যা, তার পরিপ্রেক্ষিতে একটা প্ল্যান্ড অর্গানাইজড এজিটেশন। দেখছো তুমি যে ওইখানে বলছে যে স্লোগান দে, স্লোগান দে, তার মানে কি এইটা পুরো একটা অর্গানাইজড ভাবে একটা মানে এক শ্রেণী মানুষকে উত্তেজিত করে তাদেরকে লেলিয়ে দেওয়ার যেটা বলা হয় সেইটা করা হচ্ছিল। এবং সেই কভারেজ করতে গিয়ে একজন মানে পুরনো সাংবাদিক, মানে একজন সুনামের সঙ্গে যারা যে বিভিন্ন জায়গায় কাজ করেছে মহিলা সাংবাদিক, তাকে আর তার ক্যামেরাম্যানকে যেভাবে রাস্তায় ফেলে মারা হয়েছে, এইটার মানে নিন্দার ভাষা নেই আমাদের কাছে। কারণ হচ্ছে যে টোটাল একটা ধরে নাও একটা ডিস্ট্রিক্ট মানে এমন অবস্থায় পৌঁছে যাচ্ছে যে বিভিন্ন সময় তাদের এই যে কাণ্ড কারখানা, এই যে উগ্র প্রদর্শন, এই যে রাহাজানি, এই যে তোমার কি নাম হচ্ছে অগ্নিসংযোগ, এই যে তোমার টোটাল ললেসনেস, এবং সবথেকে মারাত্মক হচ্ছে যে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা ব্যাপারটাকে তাড়িয়ে তাড়িয়ে দেখেছে। কারণ হচ্ছে একদিন আগে পুলিশরাও যে মার খেলো মুর্শিদাবাদে, তারও কোনো প্রতিবাদ নেই। স্থানীয় বিধায়কের নেতৃত্বে কালকে বিডিও অফিস ভেঙে দেওয়া হলো চাকুলিয়াতে, সেই এমএলএ আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি। পুলিশকে যারা পেটালো তাদের মধ্যে 1-2জনকে আজকে বোধহয় একটা তৃণমূলের যুব নেতারকে অ্যারেস্ট করা হয়নি। মানে আমরা যেটা বলতে চাইছি নীলাঞ্জনা, যে এই পুরো মানে এই আজকেই ধরো তোমার মহারাষ্ট্রে
মানে মানে এই কর্পোরেশনের ইলেকশন মানে বিএমসির নির্বাচন মানে কোনো অংশে কিন্তু কোনো বিধানসভা নির্বাচনের থেকে কম নয়। এবং গোটা মহারাষ্ট্রে বুঝলে তো আজকে রেজাল্ট বেরিয়েছে, কালকে নির্বাচন হয়েছে, একদম ব্লাডলেস, মানে একটা কোথাও ফোঁটা রক্ত পড়েনি এবং গোটা নির্বাচন হয়েছে। এর আগে বিহারে হয়েছে, তার আগে বিভিন্ন জায়গায় ইউপিতেও হয়েছে, ইউপিতেও এসআইআর হচ্ছে, প্রায় 3 কোটি মানুষের নাম বাদ গেছে। কিন্তু এই রকম নৈরাজ্য, এই রকম যেটা হচ্ছে যে মানে উগ্র প্রদর্শন এবং অর্গানাইজড ভাবে একটা জায়গাকে ডিস্টার্ব করার যে চক্রান্ত, এইটা কিন্তু ভারতবর্ষে কোথাও আর এইভাবে নির্বাচন হয় না। আমরা আগে দেখেছিলাম বিহার ইউপিতে যখন এই নির্বাচন হতো তখন গোলা বারুদ বন্দুক এদের একটা ভীষণ, ওইখানেও মাফিয়া ডনরা ছিল, তারাও বুথ ক্যাপচারিং এগুলো সব হতো। কিন্তু বিগত 10-15 বছর ধরে কিন্তু এই রকম কোথাও দেখা যায়নি। কিন্তু পশ্চিমবাংলায় নির্বাচন মানে হচ্ছে কি নাম হচ্ছে যে নির্বাচন মানেই হচ্ছে যে তোমার কি নাম হচ্ছে উত্তেজনা এবং যেভাবে হচ্ছে যে বিরোধীদেরকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। আমার সঙ্গে এই মুহূর্তে বিশ্বদা আছে। বিশ্বদা, তোমাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, বলছি দাদা, এই তো পশ্চিমবাংলায় নির্বাচনের এখনো ঠিকঠাক দাদামামা বাজেনি, কিন্তু সারা রাজ্য জুড়ে যা চলছে এবং আজকের যে বেলডাঙায় যে ঘটনাটা ঘটেছে, আমি একটু সময় নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। জানি তোমার একটু শরীর আজকে খারাপ আছে, কিন্তু আমরা চাইছি যে এই সারা জীবন তুমি কি নাম হচ্ছে এই সাংবাদিকদের হকের লড়াইটা লড়েছো এবং যেখানে সাংবাদিকদের নিগ্রহ হয়েছে আমরা আমাদের যথাসম্ভব শক্তি দিয়ে প্রতিবাদটা করেছি। আজকে এই পুরো ঘটনাটা, ইলেকশন এখনো শুরু হয়নি, কি মেসেজ দিতে চাইছে এবং কিভাবে দেখছো গোটা ব্যাপারটাকে তুমি? না, প্রথমত হচ্ছে যে আজকের যে ঘটনা সেটা হচ্ছে এক সূত্রপাত গতকাল ঝাড়খণ্ডে কোনো একজন শ্রমিক আত্মহত্যা করেছে। ঠিক, তিনি মুর্শিদাবাদের এবং তার ডেড বডি আজকে আসার পরে দেখা গেল যে 12 নম্বর জাতীয় সড়ক এবং সেই সঙ্গে সেখানকার রেল লাইন অবরোধ করে একদল দুষ্কৃতী, আমি এদের চরমতম দুষ্কৃতী বলবো, এরা যে রাজনৈতিক দলেরই সমর্থক হোক, ভয়ঙ্কর দুষ্কৃতী এরা, তারা এই কাজগুলো করছিল। সেইখানে সাংবাদিকরা তাদের কর্তব্য পালন করতে গেলেন এবং জি 24 ঘন্টার একজন মহিলা সাংবাদিক শোভা মাইতি এবং একজন চিত্রগ্রাহক এরা মানে তার মধ্যে পড়ে গেলেন এবং তাদের পরিষ্কার বলা হলো যে আপনারা ছবি করতে পারবেন না। এইবার এই যে ওরা ঠিক করলো যে তাহলে ছবি না করে তাহলে ঠিক আছে আমরা ফেরত চলে যাব, কিন্তু এমন অবস্থা করা হলো তাদের ফেরত মানে যেতে দেওয়া হলো না, উল্টে তাড়া করা হলো। পুরো ঘটনাটা ঘটলো কিন্তু সেখানকার পুলিশের সামনে বলে শোভা মাইতি দাবি করছেন। তার বক্তব্য হচ্ছে পুরো ঘটনা পুলিশের সামনে ঘটেছে এবং পুলিশকে তারা বলেছিলেন যে আমাদের কোনো মতে একটা গাড়ি করে আপনারা বাইরে বের করে দিন। পুলিশ নাকি তার মানে শোভা মাইতির ভার্সন অনুযায়ী পুলিশ নাকি তাদের বলেছে যে আপনারা টোটো বা কিছুতে করে চলে যান, কিন্তু তাকে ভয়ঙ্কর ভাবে মারধর করা হয়, তাকে পরে তার হাসপাতালে গিয়ে তাকে স্ক্যান করতে হয়, ওই চিত্রগ্রাহক যে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনা। মজার ব্যাপার যে এটাই শেষ নয়, এই জাতীয় সড়ক 5.5 ঘন্টা ধরে দুষ্কৃতীরা অবরোধ করে রাখলো, রেল লাইন অবরোধ করে রাখলো এবং যখনই দেখা যাচ্ছে তখনই বলা হচ্ছে এদের সাথে আলোচনা হচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু এটা প্রথম ঘটনা নয়, এর আগে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা উত্তপ্ত হয়েছিল ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে। এবং আমি বলবো শুধু এটা পশ্চিমবঙ্গে নয়, শাসক দল যখনই চরম ভাবে শাসন ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয় তখন সমস্ত শাসক দলরাই এটা করেন। 1975-এর 25শে জুন মধ্যরাত্রে ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করলেন, করার পর তিনি কিন্তু প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত বড় সাংবাদিক, সম্পাদক খবরের কাগজের, যার মধ্যে হিরণময় কার্লেকার থেকে শুরু করে, বরুণ সেনগুপ্ত থেকে শুরু করে, অসীম মিত্র থেকে শুরু করে বহু সাংবাদিকদের তাদের গ্রেপ্তার করা হলো দেশ জুড়ে। গৌর কিশোর ঘোষ
সকলকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই ৭৭-এ ইন্দিরা গান্ধীর বিপুল পরাজয়ের পর তারপরে দেখা গেল যেটা ব্যাপারটা কমলো, কিন্তু ৮০ সালে সেম জিনিস আমরা দেখলাম বিহারে, যখন বিহার প্রেস বিল চালু করতে গেলেন জগন্নাথ মিশ্র, তখন একই ঘটনা ঘটলো। শাসক দল টিকে থাকার কারণে খবরের কাগজ সাংবাদিকদের উপরে আক্রমণ হলো। এরপরে জম্মু কাশ্মীরে একইভাবে আক্রান্ত হলো ৯০-এর দশক এবং তারপর পরপর আক্রান্ত। মজার বিষয় হচ্ছে, লক্ষ্য করে দেখবে ১৯৭২-এ পশ্চিমবঙ্গে যখন কংগ্রেস ক্ষমতায় এলো, সমস্ত বুথগুলোকে নিজেদের দখলে নিয়ে সকাল ১০টার সময় জ্যোতিবাবু ঘোষণা করলেন যে তারা বিরোধী দল হিসেবে আর মানে তারা এই ভোটে লড়ছেন না। এবং ৭২ থেকে ৭৭ পশ্চিমবঙ্গে সংবাদপত্র বা সাংবাদিকদের স্বাধীনতা বলে কিছু ছিল না। বামফ্রন্টের রাজত্ব প্রথম দিকে ৮৭ সাল অব্দি মোটামুটি অল্প একটু স্বাধীনতা থাকলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিপিএম একটা দৈনিক বাংলা কাগজকে দীর্ঘ প্রায় ২.৫ মাস ধরে বন্ধ করে দিয়েছিল, কাজ করতে দেয়নি, প্রচুর ভাবে আক্রমণ করেছিল। এবং এই এই সরকারের, আগের সরকারের আমলে, বামফ্রন্টের আমলে আমি নিজেই কয়লা মাফিয়া, লোহা মাফিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, তোমরা জানো সেসব বড় বড় ঘটনা। এবং তারপর এই সরকারের আমলে ২০১৩ অব্দি দেখা গিয়েছিল যে মোটামুটি ঠিক আছে। ১৩-র পর থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে ছোটখাটো ঘটনা ছোট ছোট শাসক নেতারা শুরু করলেন। এখন যেটা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে, এই বছরেই আমি দেখছিলাম ১২২ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন, ৮ জন এই মুহূর্তে জেলে আছেন। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা কিন্তু যারা টেলিমিডিয়াতে কাজ করবে, কেননা তাদের স্পটে যেতে হবে, তার ক্যামেরাম্যানকে স্পটে যেতে হবে, তারা আইডেন্টিফাইড হয়ে যায়। এবং সে কি খারাপ করেছে ভালো করেছে দরকার নেই, ধরো আজকে তোমাদের সদর দপ্তর দুর্গাপুরে, কিন্তু তোমার যে ছেলেটা নদিয়াতে কাজ করছে সে মানে তুমি কি করেছো জানার, মানে তুমি এখান থেকে কোন খবর করছো সেটা দেখেছে, সে হয়তো করেনি কিন্তু এফেক্টেড হয়ে যাবে সে। ফলে আমার যেটা খুব মনে হয় যে আগের সময় আমরা যখন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট বা ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট করে সারা দেশে ১৬,০০০ সাংবাদিককে ঐক্যবদ্ধ করে যে লড়াইগুলো করতে পারতাম, আজকের সাংবাদিকদের মধ্যে কিন্তু এই ঐক্যটা কিছুতেই গড়ে উঠছে না। তোমার কাছে কয়েকটা স্পেসিফিক প্রশ্ন আছে। মানে প্রথম হচ্ছে যে এই যে তুমি গোটা ইতিহাসটা বললে, এটাতে একটা জিনিস পরিষ্কার যে প্রত্যেকটা শাসক যাদেরকে প্রশ্ন করা হলে তারা সেটাকে ভালোভাবে নিচ্ছে না। মানে এইটা ধরে নেওয়া হচ্ছে যে তারা মোটামুটি তানাশাহি দিকের যারা এগোয় তারাই সমালোচনা বরদাস্ত করে না, ঠিক আছে? মানে যারা হিটলারি শাসন চালাতে চায়, আলোচক তো সবসময় বন্ধু হয়। মানে গোস্বামী তুলসীদাসজি রামায়ণে বলে গেছে, নিন্দক নিয়ে রাখিয়ে। তো আমার কথা হচ্ছে সমালোচনা কারা করে? বন্ধুরাই তো করবে, আপনাকে পথ দেখাবে। কিন্তু আজকে আমরা এটা লক্ষ্য করছি যে শাসনে আছে, যারাই ক্ষমতায় টিকে থাকতে চাইছে এবং যারা সমালোচনা বরদাস্ত করছে না তারাই আক্রমণ করছে। আমার তোমাকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা তো আজকে ধরো প্রায় ৩০ বছর হয়ে গেল আমাদের এই সাংবাদিকতার বিভিন্ন আন্দোলন। আমার মনে আছে আমি কোল্ডফিল্ড প্রেস ক্লাবের মানে কি নাম হচ্ছে সেক্রেটারি হিসাবে রানীগঞ্জ থেকে আমরা ধানবাদ পর্যন্ত ব্রহ্মদেব সিং শর্মার যে লড়াই, আমরা কি নাম হচ্ছে ধানবাদের রাজপথে আমরা আওয়াজের ব্রহ্মদেব সিং শর্মাকে আমরা কি নাম হচ্ছে জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে ধানবাদের রাজপথে আমরা ওইখানে জেলে ব্রহ্মদেব সিং শর্মার সঙ্গে দেখা করে সালমান রবিদেরকে যে আক্রান্ত করা হয়েছিল তার প্রতিবাদ করেছিলাম। আগে আমাদের প্রতিবাদ করার একটা জায়গা থাকতো, বিকজ আমরা সাংবাদিকরা যারা ছিলাম তারাও তখনও তাদের মিডিয়া কোম্পানি ছিল, তাদের মালিকানা ছিল, তাদের সব কিছু ছিল, কিন্তু একটা জায়গাতে সাংবাদিকরা এক জায়গায় ছিল যে চলো সাংবাদিকদের উপরে যদি আক্রমণ হয় তাহলে দলমত নির্বিশেষে এবং কাগজ বাদ দিয়ে আমরা এটার প্রতিবাদ করতাম। কারণ কেন করতাম? বিকজ আমাদের একটা
সংবাদ নিজেদের মধ্যে ছিল, আমাদের একটা প্রেস ক্লাবগুলো যেগুলো ছিল তাদের একটা ভূমিকা ছিল, এবং সেই প্রেস ক্লাব সেই ইউনিয়নগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানাতাম। কেন ইন্ডিভিজুয়ালি আমরা তো তখনও কিছু করতে পারতাম না, কিন্তু সাংগঠনিক আমাদের সংগঠন ছিল বলে আমরা কিন্তু লড়াইটা দিতে পারতাম। আজকে এই যে প্রেস ক্লাব কালচার, যে কালচারগুলোতে শাসক দল যেভাবে পেট্রোনাইজ করছে, সব কিছু হাতে তুলে দিচ্ছে, তারপরে কি আমাদের কোনো মোরাল অধিকার আছে যে তাদের বিরুদ্ধে যারা পাওয়ারে আছে তাদের কাছে সুযোগ সুবিধা এবং সব কিছু নিয়ে তাদের ভুল কাজটা বা তাদের ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার নৈতিক সাহস আমাদের থাকছে কি? মানে এইটাকে তুমি কিভাবে দেখো? না, এটা তো তোমার সাথে আমি আগেই বললাম যে আমার মনে আছে 1978 সালে আসানসোলে প্রথম, দুর্গাপুর আসানসোলের মধ্যে প্রথম ওয়ার্কশপ অন জার্নালিজম আমরা করেছিলাম 4 দিনে। সেই সময় শান্তিদা দুর্গাপুরে ছিলেন, কুমার দা ছিলেন, অশোক দা ছিলেন, অশোক দা টেলিগ্রাফে ছিলেন। তো এদের নিয়ে আমরা আসানসোলে তখন 8-10 জন সব মিলিয়ে আমরা ওয়ার্কশপ অন জার্নালিজম করেছিলাম। সেটা ছিল শুরু আমাদের আসানসোল প্রেস ক্লাব দিয়ে, এবং তারপরে তো আমরা 80 সালের পর থেকে আমরা ইউনিয়ন তৈরি করলাম, এবং সেই ইউনিয়ন সারা ভারতবর্ষের ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টের নেতৃত্বে চলে এলো, এবং আমরা দেশ জুড়ে প্রচুর আন্দোলন করলাম। শুধু এখানে নয়, আমরা বাইরেও, আমার মনে আছে মুলায়ম সিং যাদব যখন হল্লাবোল করলেন তখন আমরা উত্তরপ্রদেশকে অচল করে দিয়েছিলাম, উত্তরপ্রদেশে গিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ে, ঠিক আছে। বিহারে আমাদের তাই হয়েছিল। আমার মনে আছে পাঞ্জাবের ট্রিবিউন পত্রিকা যখন পুরো একদম নষ্ট করে দেওয়া হলো, শাসক দল করলো, তখন আমরা করলাম। এই যোগী রাজ্যে, মানে যোগীর রাজত্বেও উত্তরপ্রদেশে 3 জন সাংবাদিক খুনের পরে এনইউজে একেবারে পুরোটা ইউপিকে অচল করার মতো করে বড় আন্দোলন করলো। সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে সাংবাদিকদের একটা জিনিস বুঝতে হবে যে একটা সময় স্থায়ী সাংবাদিক ছিল, এখন হয়ে গেছে কন্ট্রাক্ট সাংবাদিক। এইবার স্থায়ী সাংবাদিক হওয়ায় যতটা তারা ইউনিয়নের উপরে নির্ভর করতে পারত, কন্ট্রাক্ট সাংবাদিকরা যদি এটা করতে যায় তাহলে সেটা করতে পারে না, এটা একদিক। দ্বিতীয়ত, তখন সাংবাদিকরা যেভাবে পড়াশোনা করে যে ধরনের কাজকর্ম শিখে এগিয়ে আসতেন, আজকের কিন্তু পোর্টাল বা এইসব যুগে সাংবাদিকতা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আইন সাংবাদিকদের জানা উচিত, যে পড়াশোনা থাকা উচিত এবং যে ঐক্য তাদের মধ্যে গড়ে তোলার দরকার, সেইটা কিন্তু ক্রমশ শেষের দিকে চলে যাচ্ছে। আমার বিষয়টা এখানেই প্রশ্নটা ছিল, মানে আমি একটা, তুমি যেরকম উত্তরপ্রদেশের রেফারেন্স টানলে আমার পরিষ্কার মনে আছে, হয়তো নতুন প্রজন্ম এটা জানে না যে দুর্গাপুরে আমাদের এই পুলিশ প্রশাসনের দমনের বিরুদ্ধে আমি পার্লামেন্টে কোশ্চেন করেছিলাম। তখন আসামের চিফ মিনিস্টার ছিলেন এই আপনার মজুমদার, মানে ওনার বাড়িতে থেকে আমরা তুলেছিলাম। আমি রাজেশ পাইলটের সঙ্গে দেখা করেছিলাম, এবং লোকসভাতে মানে যেভাবে 240টা এমপি কন্ডেম করেছিল, ওটা পরের দিন সমস্ত ভারতবর্ষে 1 নম্বর কাগজে হেডলাইন হয়েছিল। সত্যরঞ্জন কর্মকার আমাদের যে মানে আসামের যিনি এক্স চিফ মিনিস্টার ছিলেন। আমার বক্তব্য অন্য জায়গাতে। আমার বক্তব্য ছিল যে আগেও খবরের কাগজ ছিল বা 1-2টো টেলিমিডিয়া ছিল, তাদের ইন্টারেস্ট ছিল, তাদের পার্থক্য তোমাকে একটা বুঝতে হবে। পার্থক্য হচ্ছে, আমি তোমাকে বলি, পার্থক্য হচ্ছে তখন ইউনিয়ন ছিল এবং সেটা রাজ্য বা জাতীয় স্তরে সংগঠিত ছিল। এখন ঘরে ঘরে প্রেস ক্লাব তৈরি হয়ে গেছে। আমার প্রশ্নটা এখানে, সুধীর রঞ্জন মজুমদার যখন এক্স চিফ মিনিস্টার ত্রিপুরা, যখন আমি লোকসভায় প্রশ্নটা করেছিলাম না, তখন আমার মনে আছে পরিষ্কার, আমি তখন প্রেস গ্যালারিতে প্রথমবার লোকসভাতে বসেছিলাম। আমি তোমাকে এটা শেয়ার এই জন্য করছি যে নতুন প্রজন্মর ব্যাপারটা, তখন নাজমা হেপতুল্লাহ মানে কি নাম হচ্ছে চেয়ারপারসন ছিলেন, এবং জ্যোতিবাবুর গভর্নমেন্ট। আমি বলছি তোমাকে, আমাদের একটা কল্যাণ বলে সাংবাদিকের নিগ্রহ হয়েছিল, পুলিশ নিগ্রহ হয়েছিল, তার প্রতিবাদে আমরা ওইখানে গিয়ে, নীল সান্যাল বলে একটা লোক আমাদেরকে আক্রমণ করেছিল, আমরা ওইখানে গিয়ে পার্লামেন্টে কোশ্চেন করেছিলাম। আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে তখন সাংবাদিকও ছিল, তাদের কাগজও ছিল, তাদের প্রেস ক্লাবও, কলকাতা প্রেস ক্লাব ছিল, কিন্তু
তখন কিন্তু সাংবাদিকরা এইভাবে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অবলাইজ থাকতো না। তার পরিপ্রেক্ষিতে আজকে ধরো তুমি এই যে তোমাকে আমি একটি এই অবলিগেশনটা নিয়েই কি আজকে প্রতিবাদ হচ্ছে না? আমার বক্তব্য এটা। না তোমাকে আমি একটি শব্দ বলি, শব্দটা হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে, আমাদের যে বোধ বা চেতনা সেটা যখন মূল্যে ধরে নেওয়া হয়, ঠিক আছে, অর্থের সাথে জড়িয়ে যায়, তখন তার সার্বিক একটা পতন ঘটে। ঠিক আছে, যে কারণে আজকে এত বড় ঘটনার পরে আজকে রাজ্য স্তরে আমি বলছি, খোদ কলকাতা প্রেস ক্লাবই এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট করেননি। রাজ্যের কোন সংগঠন সেই অর্থে এখনো পর্যন্ত না। আমি ওই ধ্রুবজ্যোতি পারমানিকের মানে পোস্টটা দেখছিলাম, এই যে স্নেহা শিশুর যেদিনকে বাবরি ধ্বংস হয়েছিল, ওনাকে আমরা দুর্গাপুরে সেমিনারে সমীর দা ছিল তখন ডেকেছিলাম। আজকে উনি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, ও তো বলছে আমি গিয়ে রিজাইন করে দেব। আমার বক্তব্য হচ্ছে, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের সুরক্ষা নিয়ে কথা হচ্ছে, কেন্দ্র সরকারের নরেন্দ্র মোদী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, আর সেই জায়গাটাতে এক মহিলা সাংবাদিককে রাস্তায় ফেলে মার হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিচ্ছে এবং কেউ প্রতিবাদ করছে না। আবার কথা হচ্ছে এই প্রেস ক্লাবগুলো তাহলে কিসের জন্য আছে? এই যে সংগঠনগুলো কিসের জন্য আছে? তোমার সাথে আমি একমত, কিন্তু আমি ওই মহিলা শব্দটাতে আমার আপত্তি। শুধু সাংবাদিক আমি বলবো, সেটা ঠিক আছে, আমি সংশোধন করলাম। চলো, যে চিত্র সাংবাদিক তার মাথা ফেটেছে এবং বাকিরা পালিয়ে গিয়েছেন, বাকি সাংবাদিকরা, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। পালিয়ে যাওয়াটাও তাদের বাধ্য করেছে। ঠিক আছে, তার পেশাগত কাজে ওরা, মানে পুলিশ যেমন তার কাজ করছেন, তিনি তার পেশায় কাজ করছেন, সাংবাদিকরাও তার পেশাগত কাজ করছে। এবং এই ঘটনা থেকে যদি আগামী দিনে যারা সাংবাদিকতা এই রাজ্যে করছেন, তারা বিশেষ করে টেলিভিশন মিডিয়ার ছেলেমেয়েরা, তারা যদি শিক্ষা না নিতে পারে, ঠিক আছে, তারা যদি ঐক্যবদ্ধ না হয়, তারা যেখানেই থাকুন, ক্লাবেই থাকুন আর অন্য কোথাও থাকুন, তারা যদি মনে করেন যে আমরা কারোর কাছ থেকে মাস গেলে মাসোহারার বিনিময় আমরা নীরব থাকবো, তাহলে তার চাকরিটাও যাবে, তার জীবনটাও যাবে। ফলে এইটা মাথায় রাখতে হবে যে আগামী নির্বাচন আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে। আমার তো এটাই প্রশ্ন যে আজকে যদি এত ললেসনেস থাকে, পুলিশ যদি দাঁড়িয়ে থেকে সমস্ত ঘটনা দেখে, প্রত্যেকটা মানুষ তো আর কোর্টে গিয়ে দাঁড়াতে পারবে না। আর আজকে সরকারের যে সাংবাদিকদের ওয়েলফেয়ার, যে ভাই জমি নিয়ে নাও, প্রেস ক্লাব নিয়ে নাও, তোমাদের একটা কার্ড করে দিচ্ছি, সেই কার্ডে তুমি কি নাম হচ্ছে বাস ভাড়া ফ্রি পেয়ে যাবে, হ্যাঁ, আর লোককে ফেলে মারবে, পেটাবে, আর সরকার মানে ঠুটো জগন্নাথ হিসাবে বসে থাকবে। এইটা যদি চলতে থাকে, তাহলে কর্মরত সাংবাদিক যারা আছে তারা কিভাবে কাজ করবে? তাদেরকে কিভাবে প্রোডাকশন দেওয়া যাবে? আজকে ধরো কলকাতার বড় বড় চ্যানেল, তাদের কাছে অনেক সংসাধন আছে, অনেক বড় ভয়েস তাদের, কিন্তু যারা ছোট ছোট জায়গাতে কাজ করছে, আমাদের মতো লোকে যারা কাজ করছে, আমাদের সাংবাদিকদেরকে আমরা নিরাপত্তা দেব কিভাবে? আরেকটা ঘটনা তোমার এই প্রশ্নের উত্তরই আমি বলি। আরেকটা ঘটনাও এতে প্রমাণিত, সেটা হচ্ছে কলকাতায় যদি একজন সাংবাদিক বা চিত্রশিল্পী আক্রান্ত হয়, তাহলে আজকে কলকাতা যথেষ্ট তোলপাড় হয়, কিন্তু জেলা বা ব্লক বা মহকুমা স্তরে যে সাংবাদিকরা কাজ করেন, তারা কিন্তু প্রতি মুহূর্তে আক্রান্ত হতে পারেন, তারা যে ধরনের খবর করেন প্রতি মুহূর্তে। ঠিক আছে, কেননা মানুষের চাহিদা মতো কোথাও কোনো কাজ হয় না, ফলে সেই কাজের যে খামতি থেকে যায়, ঘাটতি থেকে যায়, সেটা যখন দেখানো হয়, তখন সে তো আইডেন্টিফাইড হয়ে যায়, এবং এই আইডেন্টিফিকেশনের কারণে সে আক্রান্ত হবেই, এটা তাকে ধরে নিতে হবে। বিশ্বদা, আমার তো এখানেই তো প্রশ্ন, যে কর্মরত সাংবাদিক কাজের জায়গাতে কারুর যদি কিছু পছন্দ না হলো আক্রান্ত হতে পারে, এটা ধরেই তারা সাংবাদিক জীবনে, সাংবাদিকতাতে ঝুঁকি নিয়ে আসে, তার একটা আলাদা মজাও আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আগের দিনে কি ছিল, যে সাংবাদিক কাজ করবে, তার সঙ্গে কেউ সহমত হবে না, আক্রমণ করবে, সাংবাদিকরা এজিটেশন করবে, এফআইআর করবে, অ্যাকশন হবে, দুষ্কৃতী অ্যারেস্ট হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই বলবে যে ঠিক আছে, এটা সাংবাদিকদের নৈতিক জয়। আজকে দেখে যেভাবে
সাংবাদিকরা নিগ্রহ হচ্ছে আর তার প্রতিবাদে কিছু হচ্ছে না বা কোনো জায়গা পাচ্ছে না, এবং যে প্রেস ক্লাবগুলো যাদের এটা দায়িত্ব ছিল বা যে সংগঠনগুলো, সাংবাদিকদের সংগঠনগুলো যাদের এটা দায়িত্ব ছিল যে কেউ একটা প্রত্যন্ত গ্রামে বা প্রত্যন্ত জায়গাতে আক্রান্ত হচ্ছে, চলো সবাই মিলে পাশে দাঁড়াবো, কিছু না হলে একটা প্ল্যাকেটস নিয়ে বেরোবো, একটা মৌন মিছিল করব, একটা ক্যান্ডেল মার্চ করব। আজকে প্রতিবাদের জায়গাটা পুরো শেষ হয়ে গেছে। আজকে প্রতিবাদের জায়গাটা শেষ হয়ে গেছে বলে দুষ্কৃতীদের মনোবলটা বেড়েছে কি, আমি এটা তোমার কাছে জানতে চাই। একদম শুধু দুষ্কৃতীদের মনোবল বেড়েছে তাই নয়, একজন সাংবাদিক যখন আরেকজন প্রতিবাদের বা প্রতিরোধের কোনো খবর করে তখন সেই সাংবাদিক গিয়ে ওই শাসক দলের নেতাকে গিয়ে খবর বা ভিডিওটা দিয়ে আসছেন, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। সে ভাবছে যে আমি ভালো আছি এই দাদার কাছে, পরের দিন যখন দেখা গেল তাকে বাদ দিয়ে তার কলকাতা থেকে অথরিটি এসে খবরটা করছে, তখন কিন্তু সে তখন আক্রান্ত হচ্ছে, এবং এই আক্রমণের যে জায়গাটা এইটা কিন্তু সে বুঝতে পারছে না। সবাই ভাবছে যে আমি একা খুব ভালো আছি, ওখান থেকে কিছু কামিয়ে নিচ্ছি, এখান থেকে কিছু পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এখান থেকে কিছু সুযোগ নিচ্ছি, ফলে আমার ঐক্যের দরকার নেই, আমার অন্য কে কি করছে আমার দরকার নেই। এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি যেটা বারবার বলছো যে আমরা যে কত এরকম কত ঘটনা ঘটিয়েছি, কত কিছু করেছি। আমার এক্ষুনি মনে পড়ছে যে আসানসোলে একটা হিন্দি ডেলি কাগজের একজন ফটোগ্রাফার, সে আক্রান্ত হয়েছিল আসানসোল স্টেশনের মধ্যে, কেননা টিকিট চেকার পয়সা নিচ্ছিল একজনের কাছ থেকে, সেই ছবিটা সে তুলেছিল বলে। আমরা তাকে আরপিএফ পেটানোতে আমরা রাজধানী সহ পুরো আসানসোলকে 4 ঘন্টা অচল করে দিয়েছিলাম সাংবাদিকরা, 6 জন আরপিএফ সাসপেন্ড হয়েছিল, এবং আলটিমেটলি পরবর্তী ক্ষেত্রে সেই কেসে তাদের শাস্তি হয়, তারা ট্রান্সফারও হয়ে যায়। আর ওই যে ক্যামেরাটা যার নষ্ট হয়েছিল, ভাঙচুর করেছিল, তাকে ক্যামেরাটা দিয়ে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। আজকে এইটা সাংবাদিকরা এই জায়গায় নেই। আমি তোমাকে আমাদের দুর্গাপুরের দুটো, তুমি যেহেতু পুরনো ব্যাপারগুলো বলছো আমি নস্টালজিক হয়ে যাচ্ছি। একটা হচ্ছে যে কল্যাণের ব্যাপারে পার্লামেন্টের ব্যাপারটা তোমাকে বললাম, আরেকটা আমাদের নিজেদের সঙ্গে মানে একটা অভিজ্ঞতা আছে, প্লাস তোমাকে আমি বলছি রানীগঞ্জের একটা ঘটনা। তখন আমি কল্পির প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি, আর এই তৃণমূলের মতন কিন্তু সিপিএম এর রাজত্ব ছিল না। সিপিএম এর মানে বংশগোপাল, মানে তুমি বুঝতে পারছো যে মানে বাঘ আর ছাগল এক ঘাটে জল খেত সেই সময়। বংশ মানে আজকের বংশকে কেউ দেখলে বলবে যে এই সেই বংশ, গোপাল চৌধুরী, ভয়ঙ্কর ব্যাপার। তখন আমি প্রেস ক্লাবে মানে বিমলের ওইখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে, এই তোমার আসানসোলের হিন্দি সাহিত্যিকার যিনি বলছেন আজকে ভারতবর্ষে ওয়ান অফ দ্য মানে নাম করা লেখক হচ্ছে সৃঞ্জয়, যে কামরেড কা কোট লিখেছিল, মনে আছে তো? সেই কামরেড কা কোটের মানে লোকার্পণ সমারোহ ছিল, এসে পুরো টিডিবি কলেজের ছেলেরা ভাঙচুর করে দিল, মনে আছে? আমি পাশেই বিমলের পাশে সিআই অফিসের সামনে আমরা প্রোগ্রাম করছি, ভাঙচুর হয়ে গেল। আমি গিয়ে মানে কি নাম হচ্ছে থানাতে এফআইআর করতে গেলাম, থানা এফআইআর নিল না। তখন মালিওয়াল সাহেব এসপি, আমি 151-এ মানে তোমার কি নাম হচ্ছে রেজিস্ট্রি করে এফআইআর পাঠালাম। তারপরে কত কাণ্ড, কিভাবে কমরেড কা কোর্টের লোকার্পণ হলো, এটা একটা ঘটনা। আর আমাদের ছেলেদেরকে দুজন, এই যে আজকে এবিপিতে বিধান আছে, প্লাস এই কৌশিক বড়ুয়া বলে একটা ছেলে আছে, এদের দুজনকে যেভাবে 26শে জানুয়ারি মারা হয়েছিল, আমি 28 দিন লাগাতার আমরা আন্দোলন করে এই বিগ বাজারের মালিকদেরকে আমরা বম্বে থেকে আসতে বাধ্য করেছিলাম। আমার বক্তব্য হচ্ছে ওইটা নয়, আমার বক্তব্য শুধু একটা জিনিস, একটা জায়গাতে যে প্রতিবাদ হলে, সংগঠিত হয়ে প্রতিবাদ করলে শাসনে যেই থাকুক তাদের কিন্তু একবার চিন্তা ভাবনা হবে যে হ্যাঁ এটা ভুল হচ্ছে। এবং ধরো সব শাসকই জেনে গেছে, সব শাসক জেনে গেছে যে এরা কেউ প্রতিবাদ করবে না। হ্যাঁ, তাহলে ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে মেয়েরা কি ভরসায় আসবে? তাদেরকে প্রোটেকশন কিভাবে দেওয়া যাবে? তারা কাজের জায়গাতে স্বচ্ছন্দভাবে কিভাবে কাজ করবে? এর কি উপায় আছে? মানে যদি একটা ছেলে মেয়ে আশা নিয়ে জার্নালিজম, তো এদের একটাই উপায়, সেটা হচ্ছে যে এরা যদি
নিজেরা নিজেদের পেশার প্রতি সত্যিকারের সততা রেখে দায়বদ্ধতা পালন করে এবং তার মালিককেও সেটা দেখতে হবে। আজকে যেহেতু ওই তোমার ক্লাবগুলো নিছকই অন্য ক্লাবের মতো হয়ে গেছে, সেখানে কোথাও কোনো না ওয়ার্কশপ, না কোনো আইনগত দিক নিয়ে পড়ানো, শেখানো, বোঝানো এসব হয় না কোথাও, ঠিক আছে? বছরে একটা খাওয়া দাওয়া আর এমনিতে এবং তোলাশাহি হয়ে গেছে পুরো, হ্যাঁ, ঠিক আছে? ফলে ওইটা দিয়ে তুমি মানে আমি তোমাকে একটা খালি উদাহরণ দিতে পারি। আমি দুটো রাজ্যের সাম্প্রতিক, একটা পশ্চিমবঙ্গ, একটা পাশের রাজ্য ঝাড়খণ্ড, সাম্প্রতিককালে নির্বাচনে দুই রাজ্যের দুজন সাধারণ এমএলএ তারা সাংবাদিকদের ডেকে তাদের কেউ শীতকালে কেউ বর্ষাকালে একটা জ্যাকেট বা দিচ্ছেন, সেখানে লেখা থাকছে প্রেস, আর তারা সেইটা নিয়ে নিচ্ছেন সারা বছরে, তার কাছে এসে দায়বদ্ধ থাকবে। এবার ও লোকগুলো যখন এর বিরুদ্ধে খবর করবে তখন স্বাভাবিকভাবে ওরা পেটাবে যে তখন এইভাবে তোমরা নিয়েছিলে, কই তখন তো মনে পড়েনি, ঠিক আছে? আজকে এই জিনিসটা এমন অবস্থায় চলে গেছে, তোমাকে ভাবতে হবে যে করাপশনটা শুধু আর অন্য পেশায় নেই, সাংবাদিকতা পেশাতেও কিভাবে এসছে তুমি ভালো জানো এত বছরে। ফলে তোমাকে নিজের পেশার প্রতি যদি দায়বদ্ধ হতে হয়, এবং আজকে আমি যেখানে কাজ করছি আমার মালিক যদি সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু তুমি মার খেতেই থাকবে। আমি তোমাকে আর একটি উদাহরণ দেব। আমি টানা 10 বছর গভর্নমেন্টের এই নিউজ পেপার ওয়েজ বোর্ডের মেম্বার ছিলাম পার্ট টাইম সাংবাদিকদের জন্য। তো আমি সেখানে গিয়ে যখন ওই আমাদের সুপ্রিম কোর্টের এক্স জাজ পরপর দুজন যারা আমাদের ওয়েজ কমিটির চেয়ারম্যান, তারা যখন কলকাতায় এলেন এবং পাটনাতে আমরা যখন আমাদের রিপোর্টটা প্লেস করছি, তখন দুইবারই আমি দেখেছি দুই জাজই অবাক হয়ে গেছেন। একজন সাংবাদিক তিনি লিখছেন যে তাকে একটা ওই হলফনামা দেয়া আছে কাগজের পক্ষ থেকে যে আমি নিজের স্বেচ্ছায় এখানে এসেছি সাংবাদিকতা করতে, এবং যদি আমার বিরুদ্ধে কোনো কেস হয় তাহলে আমি সেটা ব্যবহার করব, এবং আমার কোনো আলাদা করে পয়সা করি নেওয়ার দরকার নেই, আমার নেশাতে আমি এটা করতে এসেছি। না না, এটা তো তুমি এই যে কথাটা বলছো না, এই যে কর্পোরেটের মালিকরা, এই যে ম্যানেজিং এডিটরের যে তোমার কি নাম হচ্ছে এই যে কনসেপ্ট, এটা কোথায় ছিল 20 বছর আগে? কোথায় ছিল? ম্যানেজিং এডিটর বলে কোনো পোস্ট হতো নাকি? এডিটরই সব, এইটা তো মানবে, এডিটরই তো সব। আজকে আমি ওইটা একটা লম্বা বিষয় আলোচনা। একজন এডিটর, এই জন্য বলছি যে একজন এডিটর, নিউজ এডিটর একজন রিপোর্টারের যন্ত্রণাটা বুঝতে পারবেন, ঠিক আছে? কিন্তু তুমি একটা কাগজের যদি পেড নিউজ যিনি করছেন তিনি যদি ওই ম্যানেজিং এডিটর হন, তাহলে তিনি তো একটা রিপোর্টারের যন্ত্রণা বুঝতে পারবেন না, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? ফলে এই যে আজকের যে ঘটনায় সোমা মাইতি আক্রান্ত হয়েছে, বা আমি তোমাকে বললাম সাম্প্রতিককালে, আমার তোমাকে একটা সিম্পল প্রশ্ন, এটা পরে আমি তোমার সঙ্গে আরো দুটো বিষয়ে আলোচনা করব। একটা সিম্পল প্রশ্ন, যে রাজ্য সরকারের মানে কি বলে ওইটাকে, মানে সৌজন্যে আর কি, যে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে প্রেস ক্লাবগুলো দাঁড়িয়ে আছে বা যে স্পন্সর্ড এবং মানে সবকিছু তৈরি করে যে দেওয়া হয়েছে, তাদের কি এইটুকুনি নৈতিক সাহস থাকবে যে এই সোমা মাইতির যে ঘটনাটা, যেভাবে তাকে আক্রান্ত করা হয়েছে, অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট জাহির করুক যে না এটা খারাপ হয়েছে, সাংবাদিকদের কাজের জায়গাটাকে আটকানোর চেষ্টা হয়েছে, এইটা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে? তাহলেও তো কমসে কম আগামী দিনে যে ইলেকশন আসছে তার পরিকল্পনা করে যে শিরদাঁড়ার যে হাড় হিম করার যে মানে ব্যাপারটা ভাবতে হচ্ছে, সেখান থেকে একটু রিলিফ হবে। মানে প্রেস ক্লাব মানে কি? সাংবাদিকদের অধিকারের রক্ষা, তাদের কাজের জায়গার জন্য একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা, পরিবেশ তৈরি করা, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র এবং আক্রমণ হয় তার ভীষণভাবে প্রতিবাদ করা। এইটার কি মৌলিক অধিকার এবং নৈতিক অধিকার স্পন্সর যারা, সরকারের স্পন্সরের ঘরের যারা বসে আছে, তারা কি নৈতিকভাবে হারিয়ে ফেলেছে বলে এই আক্রমণগুলো বেড়েছে? আমার এইটা ওয়ান লাইনার তোমার কাছে খুব পরিষ্কারভাবে জানা আছে। একদম আমি তোমার সাথে মনে করি একমত যে কোনো ক্ষেত্রেই, শুধু প্রেস ক্লাব নয়, যে কোনো ক্ষেত্রেই আজকে যখন কোনো কোম্পানি একটা প্রেস মিট করে
তখন সেই কোম্পানি লাঞ্চ দিচ্ছে, ডিনার দিচ্ছে, ককটেল পার্টি দিচ্ছে। সেই কোম্পানি 7 দিন পরে তার কারখানাতে যখন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, তখন সাংবাদিকের কি হিম্মত হবে যে সেই অ্যাক্সিডেন্টের শ্রমিকের পক্ষ নিতে? এইটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? ফলে এইটা কিন্তু সব পেশাতেই আছে, সুবিধাভোগীরা এটা করবেন, কিন্তু তার মানে এই নয় যে তুমি প্রেস ক্লাব আজকে তোমাকে সরকার করে দিল বলে তুমি সরকারের কোনো সমালোচনা করবে না। এবং তা যে সত্যি নয়, আজকেও পশ্চিমবঙ্গের বহু সংবাদপত্র, বহু চ্যানেল, ইনক্লুডিং তোমার চ্যানেল, প্রত্যেক দিন তুমি দেখো অনেক নেগেটিভ স্টোরি করছে, যে নেগেটিভ স্টোরিকে আমরা গঠনমূলক সমালোচনা বলছি, ঠিক আছে? যা করা উচিত তা যখন হচ্ছে না, তখন তা নিয়ে প্রত্যেক দিন কিন্তু আলোচনা হচ্ছে। অর্থাৎ এটা বন্ধ হয়ে যায়নি, মানে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে একটা ছোট কাগজ, তারপরেও আমি দেখছি একদম আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি, সালানপুর ব্লকের একটা ছোট্ট কাগজ, তারা প্রত্যেক সপ্তাহে লিখছে নির্বাচনে কি ইস্যু হওয়া উচিত তার এরিয়ায়, বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস তুলে ধরা হচ্ছে। বারাবণীর মধ্যে সেটা পড়ে, যখন বারাবণীর থেকে দাবি করা হচ্ছে যে ব্যাপক উন্নয়ন হয়েছে, ঠিক আছে? তাহলে সেই কাগজ কিন্তু সরকারি বিজ্ঞাপন পায়। তার মানে সেই কাগজের সম্পাদকের মেরুদণ্ডটা কতটা স্ট্রং এটা বুঝতে হবে। সে মনে করে যে আমার বিজ্ঞাপন বন্ধ করে দিলেও আমি কাগজটা চালাতে পারবো, কিন্তু কখন সে শেষ করবে? যদি সে দেখে যে বিজ্ঞাপন বন্ধের পরে এবার তার বাড়িতে গিয়ে আক্রমণ করে তাকে মেরে ফেলার চেষ্টা হলো, তাহলে সে ভাববে, ঠিক আছে? এখন যেটা সাংবাদিকদের ভাবা উচিত বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে সাংবাদিকদের প্রথম যে দরকার সেটা হচ্ছে আমি কার থেকে কি নিয়েছি ভাই ভুলে যাও, আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা ঐক্য গড়ে তোলার দরকার। আমার বিল্ডিংটা কে করে দিল এইটা আমার কাছে বড় কথা নয়। হ্যাঁ, রাজ্যের তথ্য দপ্তর তারা যদি সাহায্য করে কোথাও কোনো প্রেস ক্লাব করে দেয় বা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রেস ক্লাব করে দেয়, এটা একটা ভালো জিনিস যে সাংবাদিকদের একটা বসার জায়গা হলো। কিন্তু সেইখানে দাঁড়িয়ে কোথাও মুখ্যমন্ত্রী বা তথ্য দপ্তর থেকে বলা হচ্ছে না যে বুড়ো আঙুলটা কেটে দেওয়া যায়নি। হ্যাঁ, বুড়ো আঙুলটার শর্তে কিন্তু নয়, ঠিক আছে? এইটা কিন্তু কোথাও বলা হয়নি। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আমি তোমাকে প্রথম থেকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, আমার জীবনের 50 বছরের সাংবাদিকতা, তোমার 30 বছরের সাংবাদিকতায়, যে মেরুদণ্ডটা সোজা করে চলতে হবে, ঠিক আছে? আমাকে কয়লা ট্রাক চাপা দেওয়ার পরে ওরা ভেবেছিল মরে গেছি, আমি আজও বেঁচে আমার পেশাতে রয়েছি। বিলকুল। তুমি আক্রান্ত হয়েছিলে তো তুমি তোমার পেশাতে রয়েছো, যারা আমাদের প্রবীণ সাংবাদিকরা আক্রান্ত হয়েছিলেন তারাও তাদের পেশায় শেষ করে গেছে, ঠিক আছে? ফলে আমার বক্তব্য হচ্ছে যে তুমি যে পেশাতেই থাকো না কেন, তোমার নিজের সততাকে যদি তুমি বজায় রাখতে পারো, তাহলে ওই ক্লাবে গিয়েও কিন্তু তুমি কাজটা করতে পারতে। আর শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে লিডারশিপটা কার হাতে, যে নেতৃত্ব দেবে সে যদি ডিসঅনেস্ট হয়, তাহলে তোমার ক্লাবের নেতৃত্বে একটা কাহাওয়াত আছে না, যে যদি 100টা কুত্তার নেতৃত্বে যদি একটা বাঘ থাকে না, ও লড়াইটা জিতে নেবে, আর 100টা বাঘের নেতৃত্বে যদি একটা কুত্তা থাকে তাহলে কিন্তু ওই লড়াইটা হেরে যাবে। এটা নেতৃত্ব কে, এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এইটার আর এই নেতৃত্বটা মানে কাউকে তেল মেরে আর ইয়ে করে পাওয়া গেলে ওটা কিন্তু ওটা অর্জন করতে হয়। সেটা সংগ্রামের একটা লম্বা ইতিহাস থাকে বলে অর্জন করা হয়। যাই হোক, আমি এইটা নিয়ে তোমার বক্তব্য শুনলাম। আমি বিশদা আমাদের মোটামুটি 30 বছর, আমি তো নিজে দেখছি, তুমি 50 বছর করছো। আমরা এই রকম কিন্তু আগে একটা দুটো ঘটনা দেখেছি যে পুলিশ টেবিলের নিচে ঢুকে গেছে, মার খেয়েছে, সবকিছু ঠিক আছে, মুখ্যমন্ত্রী গেছেন এই ইডির রেডের দিনে, সবাই বলছিল যে উনি শুরুটা করেছিলেন জিতে এবং থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে এসছেন। কিন্তু যাই বলো, আমাদের তো অনেক পুলিশ বন্ধু বান্ধব আছে, কিন্তু এই রকম পুলিশ প্রকাশ্যে সাংবাদিকদের মার খাচ্ছে কেন? সাংবাদিকদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, তাদেরকে ফোর্থ স্টেট বলা হয়, এটা সম্মানের জায়গাতে, ঠিক আছে, কিন্তু পুলিশের তো একটা এক্সিকিউটিভ পাওয়ার আছে। আজকে অনুব্রত মণ্ডলরা যে ভাষায় পুলিশের সঙ্গে কথা বলছে বা তার পরিবারবর্গ নেবার পরে কথা বলার পরেও যেভাবে রেহাই পেয়ে যাচ্ছে, এবং এই যে মুর্শিদাবাদে যেভাবে পুলিশকে পেটানো হচ্ছে এবং আগামী দিনে পুলিশের যে ভূমিকাটা যে জায়গাতে গিয়ে দাঁড়াচ্ছে,
এই স্খলনটাকে তুমি কিভাবে আবার তুমি যেমন এই দিকটা বললে, আমি আবার উল্টো দিকটা বলছি। আমি যেহেতু গঠনমূলক সমালোচনাতে বিশ্বাস করি, তুমি দেখো যে একটা বড় সংখ্যক নিউজ পেপার, একটা বড় সংখ্যক টেলিভিশন সকাল থেকে রাত্রি অব্দি কিন্তু বলছে সব পুলিশ খারাপ পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের সব পুলিশ চোর, পশ্চিমবঙ্গের সব পুলিশ বাজে, এটা বলা হচ্ছে। একদম নয়। কিন্তু আমরা এই রাজ্যেই উপেন বিশ্বাস যখন অ্যাডিশনাল এসপি, সুরজিৎ কর্পূরকায়স্থর মতো যখন তিনি অ্যাডিশনাল এসপি আসানসোল, সোমেন মিত্র যখন অ্যাডিশনাল এসপি আসানসোল, হ্যাঁ আমরা লাস্ট আমার মনে আছে আমি ওয়ান অফ দ্য বেস্ট বাস্তব বৈদ্যকে অ্যাডিশনাল এসপি হিসেবে দেখেছি। তো আমরা যখন এই রকম পুলিশ দেখি, এবং রাজ্য স্তরেই আছে, অন্য রাজ্য থেকে আমাদের পুলিশ গিয়ে বড় বড় ক্রিমিনালকে ধরে আনছে, এটাও আমরা দেখছি, ঠিক আছে? তো আমাদের পেশাতে যেমন কিছু খারাপ লোকের জন্য গোটা পেশাটা আজকে এই জায়গায় চলে যাচ্ছে, তেমনি ওই পেশাতেও কিছু খারাপ লোক আছে, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ফলে তারা কিন্তু সুবিধা নিচ্ছেন। আমি বলছি যে সেই সুবিধাটা নিতে গিয়ে যারা রাজনৈতিক দল, তারা কিন্তু আলটিমেটলি সবচেয়ে বড় সুবিধাটা নিচ্ছেন। তা নাহলে তুমি বলো 12 নম্বর জাতীয় সড়ক 5.5 ঘন্টা। আমি ওইটাতে যাচ্ছি না দাদা, আমি বলছি যে এই যে রাজ্য সরকার, হ্যাঁ, মানে এবং তৃণমূলের নেতৃত্ব, ঠিক আছে, আজকে এই যে যারা এই যে এসআইআর এর নামে যে মানুষের যে হয়রানির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনকে উগ্র আন্দোলনে মানে কি নাম হচ্ছে পরিবর্তন করে উস্কানি দিয়ে এক শ্রেণীর কিছু মানুষকে, মানে যার মধ্যে অনেক এক কমিউনিটির লোকেরাও আছে, তাদেরকে দিয়ে যে ভুলভাল মানে এই যে আক্রমণগুলো করা হচ্ছে, আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে পুলিশ বা বিডিও অফিস এটা তো সরকারের অঙ্গ, এটা তো সরকারের অঙ্গ, এবং যারা করছে তারা হচ্ছে সরকারের পার্টিরই লোক, ঠিক আছে, সমস্ত সমর্থক এবং পার্টির লোক। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে মার খাচ্ছে আর যে মারছে, এটা তো সেম সাইড গেম, এটা তো সেম সাইড গেম। তাহলে সরকার আমার প্রশ্নটা তোমাকে শেষ করতে দাও। আমার মজার ব্যাপারটা হচ্ছে যে সরকার কিন্তু কর্মীদের পাশে দাঁড়াচ্ছে, নিজেদের অধিকারীদের পাশে দাঁড়াচ্ছে না। এইটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? না, আমি তোমাকে এটা বলার জন্য একটু মনে করিয়ে দিই। 1967 প্রথম যুক্তফ্রন্ট সরকার, 1969 দ্বিতীয় যুক্তফ্রন্ট, এবং 71 তোমার মনে আছে 69 থেকে 71 নকশাল আন্দোলন। চোখের সামনে তখন একের পর এক ভালো ভালো ছেলেদের খুন করা হচ্ছে, ঠিক আছে, এবং তার সাথে জড়িয়ে পড়েছিল পুলিশ। 72 থেকে 77 সারা রাজ্যটা চললো। এই রকম করে তুমি যদি দেখো, আমি যদি শুধু পশ্চিম বাংলা বলি, আমি বলবো এইটা সব সময় শুধু আমাদের রাজ্যে নয়, পুলিশ চিরকাল শাসকের হয়ে কাজ করবে, ঠিক আছে? পুলিশকে তুমি আজকে যদি আমার রাজ্যের সরকার বলে দেয় যে আপনারা নিরপেক্ষ হয়ে কাজ করুন, তাহলে সাংবাদিককে মার খেতে হতো না, তাহলে সাংবাদিককে অন্তত ওইখান থেকে পৌঁছে দেওয়া যেত। এটা মাথায় রাখার দরকার। ফলে কোন শাসক, আমি আবারও তোমায় বলছি, শাসকের জামা পাল্টায় কিন্তু চরিত্র বদলায় না। ঠিক। এইবার এই যে শাসক, এই শাসকরা তারা কোনোভাবেই তার সমালোচনা সে কোনোভাবে স্বীকার করেন না এবং মেনে নিতে রাজি নন, ঠিক আছে? আজকে আমার এই এত বছর বা তোমার এত বছরের পর আমাদের যদি কেউ বলে ওই জায়গায় ভুল হয়েছে, আমরা সেটা আলোচনার মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করব, যদি সত্যি হয় তাহলে সেটা মেনে নেব। কিন্তু আমি যখনই কোনো রাজনৈতিক ক্ষমতায় যাই, তখন স্বাভাবিকভাবেই আমার ক্ষমতার সাথে পুলিশ প্রশাসন সেও জড়িয়ে পড়বে। এইবার এই যে জড়িয়ে পড়া, তখন কিন্তু আমি যা বলবো পুলিশ তাই করছেন, ঠিক আছে? এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে চোখের সামনে দাঁড়িয়ে, আমি তোমাকে তখন যে প্রশ্নটা করছিলাম যে তুমি ভাবতে পারো পুলিশের উপস্থিতিতে 5.5 ঘন্টা একটা ন্যাশনাল হাইওয়ে আজকে বন্ধ আছে,
ঠিক আছে, ওই ঘটনার পর থেকে। না না, আমি বিশদা আমি এটাকে আরো একটু মানে এটাকে আর একটু স্পেসিফিক করছি। আমার প্রশ্ন ওইটা ছিল না। শাসকের ইচ্ছাই হচ্ছে পুলিশকে ওটা ইমপ্লিমেন্ট করার কাজ, এটা যে কোনো সরকার যে কোনো জায়গাতে আছে তারা এটা করতে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি পুলিশের চাকরিটা করব কেন? আমার তো একটা কিছু আত্মসম্মান বোধ থাকবে। আমি তো আর 5টা লোকের থেকে একটু আলাদা। আমার বক্তব্য হচ্ছে আমি আপনার অর্ডার ওবে করব, আপনার সরকারের ইন্টারেস্ট আমি সার্ভ করব, আপনার পার্টিরও ইন্টারেস্ট সার্ভ করব। কিন্তু যখন আমার উপরে ইট পার্টিকেল পড়বে, আমাকে যখন ফেলে মারবে, আমার যখন মাথা ফাটিয়ে দেবে, তাহলে তো আমি অ্যাটলিস্ট প্রতিবাদটা করব, আসামিকে তো অ্যারেস্ট করব। এই জিনিসটা যদি না হয় তাহলে যারা পুলিশে কাজ করছে তাদের মনোবলটা কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের মনোবলটাকে তো বাঁচাবার দায়িত্ব সরকারের। না, এইবার আমি তোমাকে আবারও বলছি যে পুলিশ এইটা করছে না, সব পুলিশ করছে না তা নয়, কিছু পুলিশ তো কাজ করছে, ঠিক আছে, আমাদের রাজ্যে কিছু পুলিশ কাজ করে না, আজও করেন। কিন্তু তুমি সামগ্রিকভাবে যখনই এটা বলতে যাবে, তখন আজকে পুলিশ কমিউনিটি যদি এই প্রশ্ন তোলে যে আপনার সাংবাদিকরা কোথায় থাকেন যখন আপনাদের একটি কলকাতার সবচেয়ে বড় কাগজের একদিনে 350 কর্মীর চাকরি যায়, সাংবাদিকের চাকরি যায়, সেদিন আপনারা কি করেছিলেন? কিছু তো করতে পারেননি, ঠিক আছে। তাহলে বা আপনারা যখন এই জায়গা থেকে মানে খুবলে নিচ্ছেন, ওখান থেকে খুবলে নিচ্ছেন, তখন আপনারা কি করছেন? কিছু করছেন না। ফলে তোমার পুলিশ ম্যানুয়াল অনুযায়ী কাজ করার কথা। এবার পশ্চিমবঙ্গের সব দপ্তরেই যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে অধিকাংশ দপ্তরেই আজকে প্রপার লোক নেই। পশ্চিমবঙ্গের পুলিশের একটা বড় অংশ সিপিবিএফ দিয়ে চালানো হচ্ছে, এবং আজকের যে কোনো জায়গাতে তোমাকে কিছু করতে গেলেই তোমাকে সর্বোচ্চ মহল থেকে নির্দেশ নিতে হচ্ছে। তুমি একজনের বিরুদ্ধে এফআইআর করবে কি করবে না সেটাও তুমি দেখো, সেটাও ওপর থেকে বলা হচ্ছে। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার নিজের একটা বাসে ওঠার পরে আমার ফোনটা চুরি হয়ে গেল। আমি পরিচিত পুলিশ ফাঁড়িতে গিয়ে বললাম যে আমার ফোনটার একটা এফআইআর করব, আমি দেখেছি একজন নিয়ে গেছে পকেট থেকে। বললো চুরি লেখা যাবে না, রাত্রে আসবেন, ঠিক আছে। আমি শেষ অব্দি যখন ডিসি সাহেবকে বললাম, তখন ডিসি সাহেব সেই অফিসারকে ডেকে পাঠাচ্ছেন। তো আমাকে যদি আমার মতো একটা পরিচিত লোক বা তোমার মতো একটা পরিচিত লোককে একটা ডায়েরি করতে যদি ডিসি সাহেবকে জিজ্ঞেস করতে হয়, তার অনুমতি নিতে হয়, বা একজন এসিপির অনুমতি নিতে হয়, তাহলে কিছু করার নেই। এইভাবেই চলছে এবং এভাবেই চলতো। তোমার কাছে আবার একটা শেষ প্রশ্ন এই পুলিশ নিয়ে। আমার বক্তব্য হচ্ছে, যেই রকম আমার যেটা ধারণা, মানে আমার এটা ধারণা ভুলও হতে পারে, যে তখনও সাংবাদিকদের উপরে আক্রমণ ছিল, সাংবাদিকরা সেটাকে প্রতিহত করত ইউনাইটেড হয়ে, এবং সাংগঠনিক দিক থেকে এক জায়গায় দাঁড়িয়ে এক ছাতার নিতে এসে প্রতিবাদের ভাষাটা ছিল। তার ফল যাই হতো, প্রোন অ্যান্ড কনস যাই হতো, সাংবাদিকদের বুঝে নেওয়ার একটা মানসিক প্রস্তুতি ছিল। তা আগে আমরা দেখেছি পুলিশের মধ্যেও একটা কিন্তু সংগঠনের ব্যাপার ছিল, নন গেজেটেড, তারপরে হচ্ছে যে এই যে ওদেরও একটা সংগঠন ছিল। আজকে পুলিশের কাছেও আমার মনে হয় না যে কোনো তাদের যারা কনস্টেবল আছে বা যারা, আমি অনেককে এমন লোককে চিনি যারা একসময় নন গেজেটেড করতো, আজও তারা পুলিশে আছে এবং ভালো জায়গায় আছে। পুলিশের কোনো কি সংগঠন করার অধিকার আছে আজকে ডেটে? তাহলে তাদের বিরুদ্ধে যে অন্যায়গুলো হবে যদি সরকার না দেখে, তাহলে সবাই কি কোর্টে যাবে, না তাদেরও কোনো আওয়াজ তোলার জায়গা আছে? তোমাকে আমি একদম সরাসরি উত্তর দিই। আমাদের পুলিশ ম্যানুয়ালে শুধু পুলিশ নয়, আজকে একজন আরপিএফ, তোমার জানা আছে কিনা, আরপিএফ এর একটি সারা ভারতবর্ষের একটা অ্যাসোসিয়েশন ছিল। সেই অ্যাসোসিয়েশনটাও নরেন্দ্র মোদী সরকার এসে সেটাকে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। আমাদের পুলিশ ম্যানুয়ালে পুলিশের কোনো ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই, ঠিক আছে। আমাদের রাজ্যে এখন যেটা আছে সেটা হচ্ছে পুলিশের একটা ওয়েলফেয়ার কমিটি আছে রাজ্য স্তরে, এবং সেটা জেলা স্তরেও থাকতে পারে। কিন্তু এই যে পুলিশ তার মানে একটা
ফাঁড়িতে, যেখানে ধরো 7 জন পুলিশ অফিসার দরকার এবং 10 জন কনস্টেবল দরকার, সেখানে হয়তো দেখা গেল 3 জন পুলিশ অফিসার আছে, বাকি সিপিপি আর বাকি সিপিএফ। ঠিক আছে, আমি তোমাকে আবার আমাদের জেলা নিয়ে উদাহরণ দিচ্ছি। আমাদের আসানসোল দুর্গাপুরে তোমার মনে আছে পুলিশ কমিশনারেট হওয়ার আগে আমাদের একজন অ্যাডিশনাল এসপি থাকতেন, 2 জন ডিএসপি থাকতেন, একজন ডিএসপি ছিলেন ক্রাইম আর একজন ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার। একদম ঠিক আছে, আর দুর্গাপুরে একজন এসডিপিও হাইয়েস্ট থাকতেন। ঠিক আছে, তাহলে তাতে কিন্তু আমাদের তখনকার সময় 17টা থানা তারাই কন্ট্রোল করে। নট অনলি দ্যাট, তুমি একটু বোধহয় ভুল করছো, আমি সংশোধন করে দিচ্ছি। তখন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এক ছিল, আর এক এসপি বর্ধমানে বসতেন, আর এক অ্যাডিশনাল এসপি দুর্গাপুরে এক অ্যাডিশনাল বলতে যাচ্ছিলাম। আমি আসানসোল দুর্গাপুর নিয়ে তোমাকে আজকে কটা আইপিএস বলো? আমি সেটাই বলছি যে আজকে তুমি দেখো আমাদের কম করে আমার ধারণা যত পদ তৈরি হয়েছে তাতে আগে একজন সিআই এর হাতে থাকতো 3 থেকে 4টে করে থানা, ঠিক, পিআই সার্কেল ইন্সপেক্টর। আজকে থানাগুলো সার্কেল ইন্সপেক্টর লেভেলে চলে গেছে। ঠিক 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 আছে, একজন এসিপি 2টো করে থানার দায়িত্বে। ঠিক আছে, 3টে বা 4টে থানা একজন ডিসি সাহেবের আওতায় চলে এসছে। হলো, এইবার তুমি একইভাবে অন্য যে বিভাগগুলো পুলিশের সেখানেও আলাদা আলাদা ডিসি বা এডিসিপিরা রয়েছে। ঠিক, এইবার তার মানে আমাদের এখানে কি ক্রাইম বন্ধ হয়েছে? হয়নি, ক্রাইম আছে। তাহলে এবার এইটার পিছনে ব্যাখ্যা করতে গেলে তোমাকে অনেকগুলো জায়গায় যেতে হবে, অনেক সময় লাগবে। ক্রাইম ক্যান নট বি স্টপ, ইটস অনলি ক্যান রেজিস্ট। এটাই হচ্ছে ক্রিমিনোলজির ফর্মুলা আর কি। ক্রাইম ক্যান বি কন্ট্রোলড। ঠিক আছে, এইবার আমার বক্তব্য হচ্ছে যে আজকে যে কোনো ক্ষেত্রেই তোমার চ্যানেলে তুমি যদি কালকেই সিদ্ধান্ত নাও যে আমি যত খবর করব ভাই পুরোটাই রাজ্য সরকারের পক্ষে থাকবে, কোনো একটি শব্দ বিপক্ষে থাকবে না। ঠিক আছে, কালকে তোমার সাংবাদিকরা সেটাই করবে। এবার বিরোধী দলে যখন যাবে তখন বিরোধী দলের নেতারা ওই সাংবাদিককে বলবেন ভাই আপনি এসছেন কেন, আপনি তো আমাদের খবর করেন না। 2 দিন বাদে হয়তো সে বিরোধী দল তাকে পিটবে, বা উল্টোটা তুমি যদি করো যে শুধু বিরোধী দলের খবর করবো, তাহলে তাই করবে। এর জন্য আজকে খবরের কাগজ স্বাধীনতা, তোমাকে এটা মাথায় রাখতে হবে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সংবাদপত্রের একটা বড় ভূমিকা ছিল। পরবর্তী ক্ষেত্রে 60-এর দশক বা 65-66 পর্যন্ত সেগুলো পরপর চলছিল। 70 দশকের শুরু থেকে একের পর এক ইন্ডাস্ট্রি তারা কিন্তু খবরের কাগজের মালিকানা হাতে নেওয়া থাকলো, ফলে খবরের কাগজ শিল্পে পরিণত হয়েছে এবং একটা শিল্পের মালিক যা চাইছেন কাগজ তাই করছে। আর সেটা করতে গিয়ে একজন গ্রামগঞ্জের বা জেলার সাংবাদিক তিনি আক্রান্ত হচ্ছেন, মালিকের কিছু যায় আসে না। আমার এখনো মনে আছে আমাদের অমিতাভ মাহাতা বলে একজন সাংবাদিক ছিলেন কলকাতার একটি বড় চ্যানেলে, ঠিক আছে আমি আর চ্যানেলের নাম বললাম না, সে যখন আত্মহত্যা করলো গুলিতে এবং তার বাড়ি থেকে বন্দুক পাওয়া গেল, তখন সেই টেলিভিশন চ্যানেল বলে দিল যে ও আমাদের ওইখানে একটা ঘটনা ঘটেছে, কিন্তু কখনো স্বীকার করলো না যে সে আমাদের এতদিনের রিপোর্টার ছিল। বিশ্বদা, এটাই তো হচ্ছে সব থেকে বড় ট্র্যাজেডি যে রাজ্যে গৌরকিশোর ঘোষ এবং বরুণ সেনগুপ্ত নতুন মানে সাংবাদিকরা হয়েছেন। আমরা কি নাম হচ্ছে রামনাথ গোয়েঙ্কাকে ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখেছি নরিমান পয়েন্টে কিভাবে ওনারা করেছেন এবং আজকে কারা এগুলো করছে। তোমাকে ছেড়ে দেওয়ার আগে একটা হিন্দিতে আমাদের একটা বক্তব্য আছে, এটা বলে শেষ করছি, শুনে নাও, তারপরে তুমি একটু যেও। যে একটা কালকেই কোথাও শুনছিলাম যে শহর যখন পুড়বে না তখন তাদের মন্দির মসজিদ যেটা থাকবে সেটাও বাদ যাবে না। আজ যারা বসে তামাশা দেখছে না তারাও আজ নয়তো কাল আক্রান্ত হবে। এই জন্য এই যে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদটা যে দরকার, এইটা আমার মনে হয় যে এখন থেকেও হোক, আগামী দিনের কথা মাথায় রেখে অ্যাটলিস্ট প্রতিবাদটা হোক, তার ফল যা হয় হবে। না হলে কিন্তু আগামী 26-এর নির্বাচনে কিন্তু আরো করুণ অবস্থা আসছে। ধন্যবাদ তোমাকে। আমি তোমাকে এক লাইনে শেষ করতে চাই, আমি তোমাকে একটা লাইন জুড়তে চাই। বলো। সেটা হচ্ছে তুমি যেমন বললে আমিও বলি যে যদি কেউ ভাবে যে পাশের বাড়িতে আগুন লেগেছে, আমার বাড়িতে আগুনের ধোঁয়া ঢুকবে না বা আগুন আসবে না, দরজাটা বন্ধ করে দিই, ওই ধোঁয়া যখন ঢুকবে তখন কিন্তু ঘরের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে, তাতেও মৃত্যু হতে পারে, আগুনে শুধু নয়। এইটা আজকের সাংবাদিকদের মনে রেখে ঐক্যবদ্ধ হয়ে
আগামী দিনে লড়াইটা করতে হবে এবং ঐক্যটাই শেষ কথা, এবং মেরুদণ্ডটা সোজা করে এটা করতে হবে। তা না হলে কিন্তু তারা আক্রান্ত হতেই থাকবে এবং এই ধরনের আলোচনাও চলতেই থাকবে। ধন্যবাদ বিশ্বদা, তুমি অনেকটা ধন্যবাদ। সময় দিলে। নীলাঞ্জনা, আমার মনে হয় না যে আর কিছু আলোচনার অবকাশ আছে। তাহলে আজকে দিনটা এটা যেহেতু আমাদের ফেভারিট বিষয় ছিল বলে আমরা একটু নিজেদের পুরনো স্মৃতিগুলো একটু ঝালিয়ে নিলাম আর কি। বলো, শেষ করো। আজ তো একদমই সময় পেরিয়ে গেছে আমাদের, তো আমরা অনলাইন এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করছি। তো এক্সপ্রেস অনলাইন এখনকার মতো এই পর্যন্ত। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। একটা কথা নীলাঞ্জনা বলতে চাই, সবার কাছে বলতে চাই যে ডান্স অফ ডেমোক্রেসি হচ্ছে যে যে যার কথা বলবে, জনগণ বিচার করবে যে কে ভালো কে মন্দ। আমরা সাংবাদিকরা, আমরা তার মাধ্যম, আমাদের কোনো এজেন্ডা থাকা উচিত নয়, কেউ আমাদের শত্রু নয়, সবার কথা পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ, আমরা মাধ্যম। কিন্তু একটা কথায় মাথায় রাখতে হবে, যারা শাসনে আছে প্রশ্ন কিন্তু তাদেরকেই করা হবে। প্রশ্ন করা মানেই হচ্ছে যে আমরা বিরোধী, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন হবে নিজেকে জবাব দেওয়ার জন্য, আমাদেরকে না হলে জনগণের আদালতে জবাব তো 26-এর পরে দিতেই হবে, 26-এও দিতে হবে, আগামী দিনে যখন যখন নির্বাচন হবে দিতে হবে। তাই জন্য এই রকম তাণ্ডব করে সাময়িকভাবে একটা টেরারের পরিবেশ তৈরি করে আলটিমেটলি কিছু লাভ হবে না। এই বলে তোমাকেও একবার ধন্যবাদ দিয়ে আজকে অনুষ্ঠান আপনাকেও এখানে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থেকো। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।